মদনপুর রিভার সাইড, এটা কল্যাণী দিকের ডান দিকে যেতে হয়। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেছি, এটা সার্ভিস রোডে রয়েছি। সার্ভিস রোড থেকে এবার আমি উঠবো হচ্ছে মেন রোডে। আর চলুন যেতে যেতে ডেস্টিনেশন তো মোটামুটি আমাদের যা আছে কল্যাণী এক্সপ্রেসের যা বিবরণ সেটা আমি অনেকগুলো ব্লগেই দিয়েছি। তবুও আর একবার কিছু কিছু দেবো। নতুন নতুন জিনিস শুনতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে নতুন নতুন বলতে। ডেস্টিনেশনটা যেহেতু কল্যাণী এক্সপ্রেসে যেতে হবে, তা চলুন এগোই। এবার আমি ডান দিকে ঢুকবো। আর আগেও বলেছি, এখনও বলেছি যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে আপনার স্পিড লিমিট কিন্তু লিমিটেশনের মধ্যেই রাখতে হবে। ওভার স্পিড করলেই কিন্তু চালান কাটবে। হ্যাঁ, হয়তো ধরবে না, কিন্তু রানিংয়ে আপনার ফোনে চালান পৌঁছে যাবে। এই দেখুন, আগের দিন যখন এসেছে তখন লাল 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 ফুল হয়ে রয়েছে। এই ফুলগুলোর কথাই বলছিলাম আমি। আমাদের মাঠের ওখানে গাছে এরকম ধরনের ফুল আছে। থটলের প্রবলেমটা ঠিক করলাম আমি রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে গেছিলাম যে দাদা আমার থটলের প্রবলেম হচ্ছে। আমি তো মেকানিক না, তবুও বাইক চালাতে যতটা এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আমার মনে হচ্ছে থটলের প্রবলেম, যা সেন্সিং করতে পারছে না বলে আমার গাড়ির অ্যাক্সেলেটার রেসটা ধরেও ছেড়ে দিচ্ছে। তো আমাকে বললো গাড়ি রেখে যেতে হবে, অবজারভেশন রাখতে হবে, হ্যান তেন নানা রকম খরচা হতে পারে, এরকম প্রয়োজনে থটল পাল্টাতে হবে, আপনার ওয়ারেন্টি থাকলে ওয়ারেন্টি এক্সচেঞ্জ করতে হবে, নাহলে থটল চেঞ্জ করে দেবে না। 4 বছরের ওয়ারেন্টি আছে, সেটা 5 বছরে এখন এক্সচেঞ্জ করতে হবে, তারপরে আপনি ওয়ারেন্টি পাবেন, নানা রকম গল্প। তা আমি দেখি সালা থটল পরিষ্কার করে আমার গাড়িটা প্রয়োজনীয় জিনিস, ও যদি বড় দিন 3-4 দিনও ফেলে রেখে দেয় তাতে আমার সমস্যা হবে। এবার আমার যতটা এক্সপিরিয়েন্স তাতে আমি ভাবলাম যে না, সত্যি থটল পরিষ্কার করতে ম্যাক্সিমাম কত নেই, 500 টাকা নিতে পারে, 1 ঘন্টা বেশি কাজ হবে না। সেখানে ও বলছে অবজারভেশন রাখবো, এই করবে বলে আমি আমার নিজের গ্যারেজে রাজাকে ফোন করলাম। নিজের গ্যারেজে আমি সাধারণত বুলেটের কাজ করাই না, কারণ যেহেতু ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে সেহেতু। কিন্তু আমি এই থটলটাই পরিষ্কার করলাম রাজার কাছ থেকে। রাজার কাছে গেলাম, রাজা থটলটা খুললো, থটল ক্লিনার দিয়ে থটলটা পরিষ্কার করলো, আবার পুনরায় লাগিয়ে দিল, একটুখানি আপডেট করে দিল এফআইটা, ব্যাস। আর তাকে ওর মতন করে তার থটলটা পরিষ্কার করে দিল। তারপরে গাড়িতে আর কোনো প্রবলেমই নেই, এখন মোটামুটি গাড়ি ভালোই চলছে। তা আমি ভাবছি যে এরা রয়্যাল এনফিল্ড যে এই সমস্যাগুলো তৈরি করে, যে এখন এটা হবে না, এটা করলে এই সমস্যা, এটা করলে এইগুলো হচ্ছে, গাড়ি আপনাকে একবার বিক্রি করে দিতে পারলো, আপনাকে রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে ওয়ারেন্টি ফোয়ারেন্টি সব কিছু জন্য টাকা পয়সা নিয়ে নেবে বাটার মেরে। তারপরে গাড়ি যখন আপনার খারাপ হবে বা কোনো অসুবিধায় পড়বেন, তখন ওরা নানা রকম গল্প দেবে আপনার খরচা করানোর জন্য। তা আমি ভাবছি এরকম ধরনের ব্যবসা করার থেকে না করাই ভালো। রয়্যাল এনফিল্ডের স্বপ্নের গাড়ি, সার্ভিস চার্জ যখন আপনি নেন তখন সার্ভিস চার্জ ঠিকঠাক মতন দেবেন। আর আপনি কি সার্ভিস দেন সেটা দেখার প্রয়োজন, মানে অধিকার, যেহেতু টাকা দিয়ে গাড়িটা কাজ করে দেখে নেবো সেই অধিকার কাস্টমারের আছে। সেখানে আপনি সার্ভিস সেন্টারে কাজও পর্যন্ত করতে দেন না, মানে দেখতে দেন না কাউকে যে কি সমস্যা রয়েছে, কি কাজ করলো না করলো, আদৌ কি আমার গাড়ির এই জিনিসটা চেঞ্জ করলো, আদৌ কি ওর কাজ করলো না কিসের জন্য পয়সা নিল, সেটা দেখা যায় না। যাই হোক, ওটা কোনো ব্যাপার না, হয়ে গেছে গাড়ি ঠিক, এখন ঠিক আছে। তবে অ্যাজ এ কাস্টমার আমাকে ডিসিশন নিতে হবে আমি কী করবো। রফিপুর 11 কিলোমিটার, ভাটপাড়া 300 মিটার এখান থেকে বাঁ সাইডে। ফ্লাইওভারটা পেরিয়ে তারপর আমাকে ডান দিকে ঢুকতে হবে। চলুন, রাস্তা যেহেতু জানি না তাই জন্য একটু কনফিউশন রয়েছে। আর বারবার গুগল ম্যাপ থেকে চালানো বিরাট বিরক্তিকর ব্যাপার লাগে। ক্রস করে তারপর আমাকে ডান দিকে ঢুকতে হবে। দিয়ে গেলে সোজা কল্যাণী পেরিয়ে ঈশ্বরপুর সেতু পড়ে, ওদিকে আজকে আর যাবো না আমরা। আমাকে ডান দিকে, এই সিগন্যাল থেকে ডান দিকে যেতে হবে।
এটা কল্যাণী ITI-এর দিকে যাচ্ছে। পুজোর সময় এই রোডটা ধরে ITI-তে গেছিলাম, এই রাউন্ডটা ঘুরে সোজা যেতে হবে আমাকে। চলুন, একটু কনজেস্টেড এরিয়ার মধ্যে পড়বে। চলুন, দাঁড়িয়ে থেকে বসে সব কিছু করে ঘুরে ফিরে তারপরে যাব। তারপরে ফেরার সময় আর একটা জায়গায় যাব আমি, সেই জায়গাটা আরও ভালো। কল্যাণী ITI মাঠের পুজোটা এখানটায় হয়, এই মাঠটায়। চলো, এখান থেকে সোজা দেখাচ্ছে, সোজা গিয়ে তারপরে দেখাচ্ছে বাঁ সাইডে। রোডটা কনজেস্টেড, এটা টোটো এই রাস্তাটা নিতে হবে। এখান থেকে সোজা দেখাচ্ছে। বাহ, এই রাস্তাটা ঢোকার পরেই এনভায়রনমেন্টটা যেন কেমন চেঞ্জ হয়ে গেলো। হালকা হালকা ফিলিংস আসছে একটা। হালকা মানে কি, চারিদিকে চাপের জায়গাটা আর নেই। এবার একটু গ্রাম্য এরিয়ার মধ্যে দিয়ে আমি যাব। রাস্তা একটু খারাপ রয়েছে যদিও, কিন্তু খুব একটা খারাপ না, যাওয়া যায়। এর থেকে বেশি অফরোড আমি পাহাড়ে করেছি। চলুন, এই রাস্তাটা যেরকম গেছে পুরো আমাকে সেরকমভাবে যেতে হবে। গ্রামের রাস্তা পেয়েছি একটু দুর্দান্ত, আমার তো ভালোই লাগে। স্নিক বিউটিওয়ালা রোড, সরু গ্রামের রাস্তা। এটা হচ্ছে বিড়াপাড়া প্রাথমিক বিদ্যালয়। পরিবেশের ফিলিংস দুর্দান্ত লাগে, দুর্দান্ত। সরু রাস্তা, বেশি চওড়া রাস্তা না। এখানে একটা যদি লরি বা বাস ঢোকে তাহলে রাস্তা ব্লক। ভারী যানবাহন যদিও চালা যায়, এখানে জায়গা নেই। ডান দিকে চলুন, বললাম না খুব একটা ভালো রাস্তা না, ভাঙাচোরা, কিন্তু রাস্তা নিরিবিলি। রাস্তা নিরিবিলি আর রাস্তা সৌন্দর্য দারুণ। প্রচুর গাছপালা, প্রচুর গাছপালা। ডান দিকে একটা পাট ক্ষেত মতন রয়েছে। হ্যাঁ, শীতের সময় এইসব রাস্তা অমায়িক রাস্তা হবে। চলুন, রিভার সাইডে যাবো আমরা। ও, এখানে একটা দুর্দান্ত খেলার মাঠ। ঘড়িতে বাজে 10টা 27। চলুন, ইতিমধ্যে গঙ্গা দেখতে পেয়ে গেছি, রিভার সাইড এরিয়া। হাই বন্ধুরা, আজকে আমি যেখানে রয়েছি সেটার নাম হচ্ছে মদনপুর রিভার সাইড। এটা কল্যাণী ITI মোড় থেকে বাঁ সাইডে ঢুকে 10 মিনিট জার্নি করলে বাইকে আপনি এই জায়গাটা পৌঁছবেন। এটা মদনপুর রিভার সাইড। আমার ঠিক ক্যামেরার লেন্সের উল্টো দিকে রয়েছে, আমি একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে মদনপুর রিভার সাইড।
এখানে একটা মন্দিরও আছে। এখানে অনেক ঘোর কাজ মানে ঘাট কাজ হয় অনেক, এছাড়াও অনেক ধরনের গঙ্গা আরতি ফারতি এসব কাজ হয়। সাইডে কিছু কিছু দোকানও রয়েছে, ডেভেলপ হয়েছে জায়গাটা। এদিকে ডান দিকে একটা হনুমান মন্দির রয়েছে, আর এই রোডটা চলে গেছে রিভার সাইড ধরে ডান দিকে। কোন দিকে যায় না, এই জায়গায় যাবো আমি। আজকে সকালে কল্যাণীতে একটা কাজ ছিল, সেই সূত্রে এই কল্যাণীতে আসা, আর সেই সূত্রে ধরে কল্যাণীর আশেপাশের জায়গাগুলো একটু এক্সপ্লোর করা। তার মধ্যে মদনপুর জায়গাটার নাম শুনেছি, তাই মদনপুর রিভার সাইডে আমি রয়েছি। এই যে আমার পেছন দিকে রিভার সাইড, আমি ঘুরিয়েই দেখাতাম, কারণ আমার মুখটা পরিষ্কার আসবে না, আলোতে একটু প্রবলেম রয়েছে। আর এই দেখুন গঙ্গাতে লোকে স্নান করছে, জোয়ারের টান রয়েছে ওইদিকে, এই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। এক প্রকার এক্সারসাইজ বলতে পারেন এগুলো। আর উল্টো দিকে দেখুন একটা দ্বীপের মতন জায়গা, নদীটা নম্বর রাউন্ড হয়ে ঘুরে এইদিকে একটা গেছে, এদিকে অ্যাকচুয়ালি এই জায়গাটা মোহনা জায়গা, মধ্যিখানে একটা টাওয়ার রয়েছে। আমি একটু যাবো ঘুরে ওই দিকটা দেখিয়ে আসবো। চলুন এগোনো যাক, একটু ওই দিকটা ঘুরে আসি আগে। আর সকালবেলা এখন ঘড়িতে বাজে 10:30। আমি বাড়ি থেকে বেরিয়েছি 9টা মতন, আর 9টার মধ্যেই 9:45 ঠিক বেরিয়েছি। 9:45 থেকে ঠিক 10:30টার মধ্যে আমি এতক্ষণ এখানে এসে একটু বসলাম। মোটামুটি ভালোই লাগছে জায়গাটা। চলুন এগোনো যাক, এগিয়ে গিয়ে দেখা যাক। তারপরে ঘাটের পার হয়ে তারপরে ঢুকেছে। রোডটা কত দূর যায় একটু দেখি। এদিকে সোলার প্যানেল বসানো রয়েছে এখানটায়। রাস্তাটা দেখুন কি সুন্দর, গঙ্গার পাশ দিয়ে গেছে, পুরো ডান দিকে গঙ্গার পার হয়ে ঘেঁষে গেছে। দেখি একটু ছাওয়া জায়গা থেকে দাঁড়াবো, তারপরে ভিডিও করবো, কারণ ওইখানে ঘিজিরি ভিজিরি ক্যাচা ব্যাচড়া জায়গার মধ্যে ভিডিও করতে ভালো লাগছে না। এ দেখুন যে পদে পদে সোলার প্যানেল সব বসানো রয়েছে, এখানে এগুলো সব সোলার প্যানেল বসানো। দেখুন পাট ক্ষেত, তার মধ্যে সোলার প্যানেল বসানো রয়েছে। এই দেখুন এগুলো সব সোলার প্যানেল। আর দেখুন এ দেখুন ডান দিকে দেখুন পুরো মদনপুর রিভার সাইড, এটা এদিকে তো সোলার প্যানেল বসানো রয়েছে। সব দুর্দান্ত জায়গা। একটু ভাঙাচোরা রাস্তা তো হবে, নদীর পাশের জায়গা। আমার মনে হয় এইসব জায়গায় খুব জোয়ারে বা বর্ষার সময় জল উঠে আসে, দেখে তা মনে হচ্ছে। এই দেখুন পাট ক্ষেতের মধ্যে সব সোলার প্যানেল বসানো রয়েছে। রাস্তাটা খুব একটা ভালো না, দেখুন এখান থেকে আবার রাস্তা কিন্তু ভালো। চলুন যাওয়া যায়। দেখুন ডান দিকে দেখুন, আমরা রিভার্সটাকে বাঁ সাইডে ছেড়ে ডান দিকে ঢুকলাম। দেখুন ওই সাইড দিয়ে যাওয়া যায় নাকি, রাস্তাটা কত দূর যাওয়া যায় দেখা যাক আগে। এটা গ্রামের মধ্যে দিয়ে। দু সাইডে এই পাট ক্ষেতের ওই পারেই হচ্ছে রিভার সাইড। ও ও ও ও ও একটু অফ রোড। এই দেখুন ডান দিকে দেখুন, কিন্তু এখানে প্রচণ্ড রোদ্দুর। এখানে যে দাঁড়াবো একটু কোনো জায়গা নেই, একমাত্র ওইখানটাই ছিল জায়গা যেখানে দাঁড়ানো যেত। চলুন যাওয়া যাক, যদি না পাই তাহলে ওখানে দাঁড়াবো। নির্মল পরিবেশ, দুর্দান্ত জায়গা, ভালোই লাগলো। একদিনের ছোট্টখাটো ট্যুরে তো করা যেতেই পারে। নদীর পাড় থেকে ওই টাওয়ারের মাধ্যমে ইলেকট্রিসিটি গেছে ওই পারে। চলে এখানটা একটু ফাঁকা ফাঁকা জায়গা, এখানটায় দাঁড়ায়, বেশি ভিড়ভাড়টার মধ্যে ভালোও লাগছে না। আমি এখন মদনপুর রিভার সাইডে রয়েছি, এই আমার ভাস্কো। আর আমি একটু
নদীটা একটু সামনে থেকে দেখায়, মদনপুরের রিভার, এটা গঙ্গা রিভারই, এটা একটা মোহনা হয়ে বেরিয়েছে, এই দেখুন। আর এই ইলেকট্রিক টাওয়ারগুলো দেখছেন, দেখুন এই মাথা থেকে শুরু করে ইলেকট্রিক টাওয়ার পার হয়ে নদী পার হয়ে গেছে। আর এই একটা বজরংবলীর মন্দির। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাটা গাছপালা দেওয়া, এখানে বিভিন্ন রকমের পুজো আচ্ছা অনুষ্ঠান, এখানে মন্দির এরিয়া এই জায়গাটা। আর দেখুন ঘাট, আমার মনে হয় এই জায়গাটা বসে মাছ ফাছ ধরে। আর দেখুন ডান দিকে প্রচুর নৌকা দাঁড় করানো রয়েছে, এরা হচ্ছে সব মাছ ধরতে যায় মোহনা এরিয়াতে। সাধারণত মোহনা নদীর মোহনা এরিয়াতে মাছ বেশি পাওয়া যায়, ঠিক আছে। আর এই একটা সুন্দর বটগাছ, চলুন বটগাছের তলায় বসে আপনাদের সঙ্গে একটু গল্প করা যাক। এই পেছন দিকে মন্দির এরিয়াটা, আর এখান থেকে আমি এগিয়ে এসে একটু আগে দাঁড়িয়েছি। এই রাস্তাটা চলে গেছে গ্রামের ভেতর দিয়ে, সোজা গ্রামের ভেতর দিয়ে কোনো একটা জায়গায় গেছে, রিভার সাইড জায়গা, নদীর পাশ দিয়ে গেছে এই জায়গাটা। আমি একটু এগিয়ে গিয়ে দেখায়, এখানে প্রচুর নৌকা দাঁড় করানো রয়েছে, দেখুন এগুলো মাছ ধরার জন্য দাঁড়ায়। আর ডান দিকে দেখুন সব সোলার প্যানেল লাগানো। এখানকার স্থানীয় ইলেকট্রিসিটি কিছু অংশে সোলার থেকেই যায়, দুর্দান্ত জায়গা। এখানে বসে এখানে একটু বসা যাক। মদনপুর নদিয়া জেলার কল্যাণী মহকুমার অন্তর্গত একটি স্থান বিশেষ। এখানের প্রধান জীবিকার্য কৃষিকার্য, প্রধানত ধান, পাট এবং কফি চাষের জন্য মদনপুর খুব বিখ্যাত। আর আমার পেছনে যে রিভারটা দেখছেন, এটা হচ্ছে গঙ্গা রিভার, এটা হচ্ছে কল্যাণী মদনপুরের এটা রিভার সাইড। এটা পুরো মোহনা অঞ্চল, এখানে প্রচুর মাছ তোলা হয়, এখান থেকেও প্রচুর মাছ বাজারে যায়। সাইড ঘুরে এবার আমরা ফেরার সময় চলুন ফিরে আমি একটা অন্য জায়গায় যাব, কল্যাণীর ওখানে। কল্যাণী ঠিক না, কাস্টাপাড়ার একটা ব্রিজের নিচে একটা সুন্দর ঝিল মতন আছে, ওইখানে যাব। চলুন ওখানে গিয়ে বাকি ভিডিও শ্যুট করছি। মদনপুর রিভার সাইড ঘোরা মোটামুটি কমপ্লিট। যতটা পেরেছি ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। যদি পারেন একদিনের ছুটি কাটাতে বা কিছু সময়ের জন্য সময় কাটাতে মদনপুর রিভার সাইডে আসতেই পারেন। চলুন মদনপুর রিভার সাইড থেকে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আর একটা জায়গা আছে, যেটা আমার কাছে খুব মানে একটা প্রিয় জায়গা বলতে পারেন। আমি ভিডিওতে পুরুলিয়া যাওয়া যায়, আর এদিক দিয়ে সোজা গিয়ে এয়ারপোর্ট হয়ে কলকাতা। আমরা যদি বারাসাত যাবো, আমরা বাঁ সাইডের রাস্তাটা ধরবো ব্রিজের তার। এখান থেকে একটুখানি গিয়ে একটা জায়গা আছে, ভাইরাল জায়গা, সেই জায়গাটা দেখাই। চলুন। ব্রিজটা যেখানটা টার্ন নিয়েছে আমরা ঘুরে, ঠিক ওর নিচের জায়গায় একটা জায়গা আছে, বাঁ সাইডে একটুখানি কাঁচা পাকা রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। বেশি দূর না, প্রায় চলে এসেছি। পাল্লা দল। এখান থেকে গিয়ে এগিয়ে গিয়ে বাঁ সাইডের রাস্তা। এই জায়গাটায় যাব আমি। চলুন
এই রাস্তাটায় ব্রিজের তলা দিয়ে এই রাস্তাটা এখানটায় আমি যেতে চাইছি। হ্যাঁ, একটা দারুণ জায়গা রয়েছে, ঝিল মতন রয়েছে, এখানে স্নান করাও যায়। সেদিন যে সুযোগ বুঝি স্নান তো করবোই, গামছাও নিয়ে এসেছি আমি সাথে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে ঢুকে বড় জাগুলিয়ার যে ব্রিজটা যাচ্ছে, নতুন ব্রিজটা, সেই ব্রিজের ঠিক নিচে দাঁড়িয়ে ওপরে দেখতে পাচ্ছি নতুন ব্রিজটা। আর এই জায়গাটা সেই উল্টো দিকে সেই ব্রিজের নিচে সেই ঝিলটা, যেটা এখন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল। তা আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে আমার মতন এবং অনেক ছেলে বা অনেকে লোকজনই আছে যারা হচ্ছে এই জায়গাটা টাইম স্পেন্ড করছে গরমের সময়। তাই গরমের সময় নিলিবিলি এই জায়গাটা প্রচণ্ড হাওয়া রয়েছে, এখানে আসতেই পারেন, কিছুটা টাইম স্পেন্ড করে যেতে পারেন। আর পারলে এই ঝিলটাতে স্নান করবেন। আমি যদি গামছা বা তাওয়াল জাতীয় কিছু জিনিস আনতাম তাহলে এই ঝিলটাতে স্নান করতে হয়। দেখাচ্ছে এই ঝিলটা, ওই দেখুন, ওই মাথা থেকে শুরু করে ওই দিকে বিস্তীর্ণ জায়গা জুড়ে এই ঝিলটা, বিরাট বড় ঝিল। এখানে সবাই স্নান করছে, যদি পারেন তা আসবেন। তা আমি যদি নেক্সট বার যেদিন আসবো সেদিনকে নিশ্চয়ই ঝিলে স্নান করবো, আমার খুব ইচ্ছে ঝিলটা স্নান করা। চলুন এবার এগোনো যাক বাড়ির দিকে। অনেকগুলো জায়গা ঘুরেছি, এখন ঘড়িতে বাজে 12টা, একদম কারেক্ট 12টা বাজে। চলুন বাড়িতে পৌঁছে তারপরে ভিডিওগুলো এডিট করে আপনাদের দেখাবো।